গল্পের রংমশালে আপনারা শুনছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আগের পর্বে আপনাদের শুনিয়েছিলাম হাম্বীরের গল্প, আর আজ যার গল্প শোনাব তিনি হলেন চণ্ড। তাহলে শুনি কেমন করে কেটেছিল চণ্ডের জীবন। হাম্বীরের নাতি লক্ষা রানা। লড়াই করতে করতে তিনি এখন বুড়ো হয়েছেন, আর তার তলোয়ার সেই শত্রুর মাথা কাটতে কাটতে এমন ভোঁতা হয়ে গেছে যে কেবল মুটসার একগাছা আখ কাটবারও ধার তাতে নেই। তলোয়ারের ধার না থাকুক, লক্ষা রানার কিন্তু কথার ধার খুবই ছিল। ঠাট্টা তামাশায় তার মুখের কাছে দাঁড়ায় কার সাধ্য। বয়সের সঙ্গে সঙ্গে রানার মশকরা করবার বাতিক ক্রমেই বেড়েই চলছিল। সে একদিনের কথা, সাদা জামা জোড়া, সাদা দুপাট্টা, পাকা চুলের উপর ধবধবে পাগড়ি পরে লক্ষা রানা লক্কা পায়রাটি সেজে বসে আছেন। পাহাড়ের উপর শ্বেত পাথরের খোলা ছাদ, আধখানায় চাঁদের আলো পড়েছে, আর আধখানায় কেল্লার উঁচু পাঁচিলের কালো ছায়া বিছিয়ে গিয়েছে। রানার চারিদিকে সভাসদ পারিষদ, সকলের হাতে এক এক খোরা সিদ্ধি। এখনই জলসা শুরু হবে। চাকরেরা বড় বড় থালায় ফুলের মালা, পানের দোনা এনে রেখেছে। গোলাপ আর আতরের গন্ধ। ছাদের এক কোণে একদল নাচনি সোনার ঘুঙুরে ওর পায়ে জড়িয়ে দিচ্ছে। এমন সময় রাজকুমার চণ্ডের সঙ্গে মারোয়ারের রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে রণমল্লের দূত এসে উপস্থিত, রূপোর পাতে মোড়া একটি নারকেল হাতে। মারোয়ারের দূত বেশ একটু মোটা, তার উপর এগ্রগজি থানের প্রকাণ্ড এক পাগড়ি বেঁধেছেন, আর তাঁর আগে আগে পেটটি এগিয়ে চলেছে। দূতকে দেখে লক্ষা রানা অনেক কষ্টে হাসি চাপলেন, কিন্তু এই মানুষ লাটিমটিকে নিয়ে একটু মশকরা করবার লোভ তিনি কিছুতেই সামলাতে পারলেন না। রানা দূতের হাত থেকে রূপোয় মোড়া নারকেলটি নিজেই নিয়ে বলছেন, বা বেশ তো, এটা বুঝি তোমার রাজা বুড়ো বয়সেই আমার খেলার জন্য পাঠিয়েছেন? দূতের বলা উচিত ছিল, আজ্ঞে না, এটি রাজকুমার চণ্ডের জন্য, কেননা তারই সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ের কথা নিয়ে এসেছি। আমাদের মতো পাকা দাড়ির খেলার জিনিস নয় এটা। কিন্তু রানার ভাবগতিক দেখে দূতের মুখে আর কথা সরছে না। এদিকে সভা শুদ্ধ মুখ টিপে হাসছে, ওদিকে লজ্জায় রাজকুমার চণ্ডের মুখ রাঙা হয়ে উঠেছে। দূত তখন বিষম সমস্যায় পড়ে বলছেন, মহারানা, বড় সুখের কথা যে আপনি নিজেই আমাদের রাজকুমারীকে চাইলেন। আমাদের দেশে রাজা গরিব, তার এতদূর সাহস কেমন করে হবে যে বিয়ের সম্বন্ধ করে মহারানাকে নারকেল পাঠাবেন? তিনি চেয়েছিলেন রাজকুমারকে জামাই করতে, কিন্তু কি আশ্চর্য, যা আশা করেননি তাই ঘটল। মহারানার যদি হুকুম হয় তবে আমি আমার রাজাকে গিয়ে এই সুখের খবর এখন পাঠিয়ে দিই। বলেই দূত উঠতে যান। রানা তখন কি জবাব দেন? তাড়াতাড়ি দূতের হাত ধরে বললেন, বসো বসো, আমি তামাশা করছিলাম, ডাকো কুমার বাহাদুরকে। কুমার তখন সভা ছেড়ে উঠে গেছেন। রানার দূত চণ্ডের কাছে ছুটল, কিন্তু চণ্ড বলে পাঠালেন, মহারানা তামাশা করেও যে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছেন তিনি আজ থেকে আমার মায়ের তুল্য, আমি কিছুতেই তাকে বিয়ে করব না। বুড়ো রানা বড়ই বিপদে পড়লেন। কি আশ্চর্য, ছেলেটা তামাশা বোঝে না। লোকের পর লোক রাজকুমারকে বোঝাতে ছুটল, কিন্তু চণ্ডের প্রতিজ্ঞা অটল। রানা নিজের কথার ফাঁদে নিজেই বাঁধা পড়লেন। এবারের তামাশা যে জাদুকরের আম গাছের মতো দেখতে দেখতে এমন সত্যি হয়ে উঠবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। বিয়ে করতে দুঃখ নেই, কিন্তু তামাশাটা যে দূতকে ছেড়ে উল্টে তাঁকে নিয়েই শুরু হলো, এইটাতেই তাঁর আপত্তি। অনেক বোঝানোর পরেও যখন চণ্ড বিয়ে করতে রাজি হলেন না, তখন রাগে বুড়ো রানা পাকা দাড়িতে মোচড় দিয়ে বললেন, দেখো চণ্ড, তোমার প্রতিজ্ঞা তুমি রাখো, কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম, এবার আমার যে ছেলে হবে তাকেই আমি সিংহাসন দেব, সেই হবে রানা, আর তোমাকে তার একজন সামন্ত হয়ে থাকতে হবে।
চণ্ড একলিঙ্গ মহাদেবের নামে শপথ করে বললেন, তাই হবে। সভা শুদ্ধ লোক চুপ করে রইল। মারোয়ারি দূত রানার বিয়ের হুকুম নিয়ে বিদায় হলো। বুড়ো বয়সে বর সেজে যে তামাশা দেখাতে হলো সেটা লক্ষা রানার বড়ই বাজল। তিনি চণ্ডকে কিছুতেই ক্ষমা করতে পারলেন না। বিয়ের 2 বছর পরে 2 মাসের ছেলে মুকুলকে মেবারের সিংহাসনে বসিয়ে তিনি এক কম্বল এক লোটা নিয়ে তীর্থ করতে বেরিয়ে গেলেন। কবে কোনখানে জীবনের বিষম তামাশার হাত থেকে তার নিষ্কৃতি হলো তা জানা গেল না। মুকুল তখন ভারী ছোট, নেহাত কচি, কাজে রাজার যা কিছু কাজ সবই চণ্ডকেই করতে হয়। রাজা না হয়েও তিনি রাজা। দেশের লোকের মুখে চণ্ডর সুখ্যাতি আর ধরে না। চণ্ডকে তারা যেমন ভয় করে তেমনি ভক্তিও করে, ভালোবাসে। এটা কিন্তু মুকুলের মায়ের আর যত মারোয়ারি মামার দলের প্রাণে সয় না। চণ্ড কাউকে কিছু বলেন না, কিন্তু বোঝেন তার আর বেশি দিন এই রাজ্যে থাকা চলবে না। এই যে রাজবাড়ি, যেখানে চণ্ড মায়ের কোলে মানুষ হয়েছেন, বাপের আদরে বেড়ে উঠেছেন, এখানে তার আপনার বলতে আজ কে আছে? পুরনো চাকর যারা ছিল, মহারানী তাদের তাড়িয়ে নিজের দেশ থেকে যত মারোয়ারি এনে কাজে রেখেছেন। তার নিজের যে মহল, সেখানে রানীর ভাইরা এসে ঢুকছেন। তার যে সোনা রূপার খাট বিছানা আসবাবপত্র সবই এখন মুকুলের। রাজবাড়িতে নিজের বলতে রয়েছে একমাত্র তার তলোয়ার। কিন্তু মুকুল, সেই হাসি মুখ ছোট ভাই মুকুল, যে এখনো কথা বলতে শেখেনি, চলতে শেখেনি, সে কি তার আপনার নয়? সকালেই সন্ধ্যায় রাজসভাতে নিয়ে যাবার সময় সে যখন তার ছোট দুটি হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে, তখন কি আর চণ্ডের কোনো দুঃখ থাকে? চণ্ড কতবার মনে করেছেন চলে যাই, কিন্তু এই ছোট ভাইয়ের ছোট হাতের বাঁধন, তার সব দুঃখের উপরে কচি দুখানি হাতের পরশ, একে ছেড়ে যাওয়া, একে কাটিয়ে বেরিয়ে পড়া চণ্ডের আর হয়ে ওঠে না। তিনি বছরের পর বছর সব দুঃখ সয়ে এই ছোট ভাই মুকুলকে একদিন মেবারের রাজ সিংহাসনে বসবার মতো উপযুক্ত করে মানুষ করে তুলতে লাগলেন। দারুণ গরমের দিনে সকাল সকাল সভা ভঙ্গ করে মুকুলকে দিয়ে চণ্ড খোলা ময়দানে গোলা খেলা করাতে যান। চণ্ড চড়েন এক ঘোড়ায়, আর এক টাট্টুতে মুকুল। মাথার উপরে রোদ ঝাঁ ঝাঁ করছে, কোথাও একটু ছায়া নেই। এরই মাঝে 2 ভাইয়ের ঘোড়া বিদ্যুতের মতো গোলার পিছনে পিছনে ছুটে চলেছে। মুখে চোখে আগুনের মতো বাতাস লাগছে। 2 ভাইয়ের মুখ রক্তের মতো রাঙা হয়ে উঠেছে সূর্যের তাপে। আবার হয়তো কোনোদিন ঘোরতর মেঘ করে ঝুপঝুপ বৃষ্টি নেমেছে। চণ্ড চলেছেন মুকুলকে নিয়ে শিকারে। কাদা ভাঙতে ভাঙতে, জলে ভিজতে ভিজতে থই থই করছে নদীর জল, সাঁতার দিয়ে তা পেরিয়ে। বাড়ি থেকে অনেক দূরে, গ্রাম ছাড়িয়ে, অনেকখানি জঙ্গল আর জলার মাঝে। শীতের দিনে তাদের খেলা পাহাড়ে পাহাড়ে। সেখানে বরফের মতো বাতাস ধারালো ছুরির মতো বুকে এসে লাগে। এমনি করে মুকুল মানুষ হচ্ছেন, দিন দিন শক্ত হচ্ছেন। তার খাওয়া পড়া খেলাধুলা রাজার ছেলে বলে কিছু যে আরামের ছিল তা নয়। চণ্ড মেবারের একজন সামান্য রাজপুতের ছেলের সঙ্গে যে একদিন মেবারের সর্বময় কর্তা হবে, তার কোনো বিষয়ে কিছু তফাৎ রাখলেন না। এমনি করে লক্ষা রানা চণ্ডকে মানুষ করেছিলেন। আর ঠিক তেমনি কন্দের চণ্ড তার ছোট ভাইকে সিংহাসনে উপযুক্ত হওয়ার, আপদে বিপদে দুঃখ কষ্টে বীরের মতো নির্ভয় থাকবার জন্যে ছোটবেলা থেকেই তৈরি করছেন। এটা কিন্তু মুকুলের মায়ের ভালো লাগে না। তিনি চান গরমে মুকুল পাখার বাতাসে, বাদলে ছাতার তলায়, শীতে লেপ তোষকের মধ্যে থেকে মোমের পুতুলটির মতো গোল গাল মোটা সোটা হয়ে উঠুক। এর জন্য মুকুলকে কখনো কখনো চণ্ডকেও মহারানীর কাছে গঞ্জনা সইতে হয়। মুকুল সে ছেলে মানুষ, মায়ের ধমকে কখনো রাগ করে, কখনো খানিক কাঁদে, আবার একটু পরেই সব ভুলে যায়। চণ্ডের প্রাণে কিন্তু রানীর বাক্যবান তীরের মতো গিয়ে বাজে। এক একদিন তিনি আপনার খুব প্রাণের বন্ধু, যারা বুড়ো বুড়ো সর্দার, তাদের কাছে বলেন, আর না, এখানে আর থাকা চলে না। সবাই বলে আমার ভাইকে বশ করে নিজে রাজাগিরি করছি। সে যখন আমার হুকুমে উঠে বসে, তখন আমিই হলাম সত্যি রাজা,
আর সে একটা সাক্ষী গোপাল, নামে মাত্র মেবারের রাজা। আপনারা আমায় ছুটি দিন, আমি অন্য রাজ্যে গিয়ে থাকি। বুড়ো সর্দারেরা বলেন, এখনো সময় হয়নি যুবরাজ, আরও কিছুদিন থাকো, মুকুল আরেকটু উপযুক্ত হয়ে উঠুক। চণ্ড চান কোনো সর্দারের হাতে মুকুলকে মানুষ করবার ভার দিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু কোনো সর্দার সেই ভার নিতে চাইলে তো? তারা কেবলই বলেন, আমরা মুকুলের জন্য সব করতে প্রস্তুত, কিন্তু যুবরাজ তবু আমরা পর মাত্র, আপনি তার ভাই। চণ্ড আর কোনো জবাব দিতে পারেন না। বাপ থাকলে কেউ তো চণ্ডকে মুকুলের জন্য কষ্ট নিতে বলতো না, কিন্তু এখন যদি ভাই তাকে না দেখে, তবে মুকুলকে রাজা হবার মতো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তোলে কে? এমনি করে দিন কাটছে। ইতিমধ্যে একদিন কালবৈশাখের রাত দুপুরে অন্ধকার দিয়ে বড় বড় সাদা মেঘ একখানার পর একখানা আস্তে আস্তে পূবের থেকে পশ্চিমে চলেছে। মনে হচ্ছে যেন বড় বড় পাল তুলে আকাশের এপার থেকে ওপারে অন্ধকারে পাড়ি দিচ্ছে একটির পর একটি নৌকা। একটি তাড়া নেই, একটু শব্দ নেই। চণ্ড সারা দিনের কাজ সেরে সেই দিকে চেয়ে আছেন, ঘরের আলো নিবিয়ে একলাটি। রাজবাড়ির সবাই ঘুমিয়ে, কেবল চণ্ড একা জেগে। আজ চণ্ডের বুকের ভিতর একটা বেদনা থেকে থেকে দুই পাঁজরের হাড়গুলো মোচড় দিয়ে দিয়ে যেন ভাঙতে চেষ্টা করছে। ব্যথা যে কিসের, বেদনা যে কতটা, চণ্ড তা বুঝতে পারছেন না। তার কেবলই মনে হচ্ছে মুকুলকে একবার কাছে ডাকি, কিন্তু উঠতেও পারছেন না, ডাকতেও পারছেন না। অন্ধকারের মধ্যে একলাটি চুপ করে পড়ে রয়েছেন। চণ্ডের দেহ মন সমস্ত অসাড় হয়ে মরে গেছে, কেবল তার চোখ যেন জীবনের সব আলোটুকু টেনে নিয়ে প্রহরের পর প্রহর বর্ষা রাতের অন্ধকারে কি যেন সন্ধান করে ফিরছে। একটা ঝড় অনেকখানি ঠান্ডা হাওয়ার ধাক্কায় গাছপালা, ঘর বাড়ি, জল, স্থল, আকাশ দুলিয়ে চলে গেল। অনেকখানি বৃষ্টির জল ঝরঝর করে চারিদিকে ঝরে পড়ল। বিদ্যুৎ বাজ খানিক চমক দিয়ে ধমক দিয়ে চলে গেল। তারপরে মেঘ আস্তে আস্তে পাতলা হয়ে এলো। রাত্রি শেষের সঙ্গে রূপোর মতো সাদা আলো ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে এসে অন্ধকারকে ক্রমে ফিকে করে ভোরের একটি ছোট পাখির গানের সঙ্গে সঙ্গে ক্রমেই ফুটে উঠতে লাগলো। ঠিক সেই সময় বাদলা দিনের সকালবেলায় ফুটন্ত কচি আলোর মাঝখানে একখানি জলে ভরা মেঘ। চণ্ড দেখেছেন সে কিবা চোখ জোড়ানো শান্ত রূপ, যেন তার মা। চণ্ড সেই মেঘের দিক থেকে আর চোখ ফেরাতে পারছেন না। সারা রাত্রি অন্ধকারের মধ্যে তার দুই চোখ যে এরই সন্ধানে, তার মরা মায়ের সন্ধানে ফিরছিল, এতক্ষণে দেখা পেলেন। তার বুকের বেদনা টানা তার ছেড়ে দিলে যেমন, তেমনি কাঁপতে কাঁপতে একেবারে শান্ত হয়ে গেল। সেই সারা রাতে বাদল দিয়ে ধোয়া মেঘ, সেই মায়ের চোখের জলে জল ভরা সেই সকালের মেঘ, তারই দিকে চেয়ে চণ্ড ঘুমিয়ে পড়লেন। এদিকে বেলা হয়েছে, রাজসভায় যাবার ঘণ্টা পড়েছে। মহারানী মুকুলকে সাজগোজ করিয়ে বসে রয়েছেন। এমন সময় মুকুলের দাই এসে বললে, রানীমা, আজ সভা বসবে না, রাজকুমার চণ্ডের শরীর খারাপ হয়েছে। সেখানে মহারানীর বাপ রণমল্ল বসেছিলেন। তিনি বলে উঠলেন, কেন, বড় কুমার নইলে রাজসভা বন্ধ থাকবে? রানা মুকুল কি কেউ নয়? দাই, সে অনেক দিনের চণ্ডকেও মানুষ করেছে। রণমল্লকে কথার কি একটা জবাব দিতে যাচ্ছিল, রানী থেকে ধমকে বললেন, যা যা, তোর আর তকরার করতে হবে না। বাবা এখনই মুকুলকে নিয়ে সভায় যাচ্ছেন, তুই সর্দারদের বসতে বলগে যা। মেবারের সিংহাসনে সেই দিন সূর্যবংশের কেউ না বসে, বসল কিনা পেট মোটা মারোয়ারি রণমল্ল নাতি মুকুলকে কোলে নিয়ে। লজ্জায় সর্দারদের মুখ লাল হয়ে উঠল। সেই সময় চণ্ড হঠাৎ ঘুমের থেকে চমকে উঠে চেয়ে দেখলেন আকাশে গ্রহণ লেগেছে। সূর্য একখানা কলঙ্ক ধরা তামার থালার মতো দেখা যাচ্ছে, আর সেই বুড়ি দাই তার পায়ের তলায় বসে দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। সেদিন সভাভঙ্গের পর বর্ষাকালের আকাশের মতো মুখ আঁধার করে রাজপুত সর্দারেরা যখন চণ্ডের কাছে এসে উপস্থিত, তখন চণ্ড তাদের হাত ধরে অনুরোধ করে বললেন, দেখুন, মহারানীমার ইচ্ছা নয়,
যে আমি আর মেবারের কোনো রাজকার্য চালাই। কাল রাত্রে কথা মহারানী মা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন। আজ সকালে তাঁরই হুকুমে মারোয়ারের রাজা রণমল্ল মুকুলের দেখাশোনার ভার নিয়েছেন। এখন থেকে রাজ্যের কাজ তিনিই চালাবেন। এখন আমার ছুটি। মায়ের আদেশ আজ সকালে আমার কাছে পৌঁছেছে। মুকুলকে আর এই বাপ্পার সিংহাসন আপনাদের জিম্মায় রেখে আমি এখনই বিদায় হব। আমার ঘোড়া প্রস্তুত। বুকের ভিতর কি যে বেদনা নিয়ে চন্দ্র সারা রাত কাটিয়েছেন তার কারো বুঝতে বাকি রইল না। তারা কোনো কথা না বলে চন্দ্রকে প্রণাম করে বিদায় হলেন। চন্দ্র তখন তার দাইমাকে কাছে ডেকে চুপি চুপি বললেন, মুকুলের যাতে ভালো হয়, তার কোনো বিপদ না ঘটে দেখবে। আমার ছোট ভাই রঘুদেও কৈলোরে আছে। আমি তার সঙ্গে দেখা করে মান্ডুর রাজার কাছে চললাম। মহারানীকে বলবে, যদি কোনোদিন বিপদ আসে, রাজ্যে যদি কোনো গোলমাল হয়, তবে আমি কাছেই রইলাম। আমাকে ডেকে পাঠালেই আমি আবার আসব। আমার তলোয়ার মুকুলের শত্রুর জন্য, আর মেবারের জন্য আমার প্রাণ। দাইমা, এরা কি যাবার আগে মুকুলকে একবার দেখতে দেবে না? দাই ঘাড় নেড়ে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগলো। চন্দ্র বুঝলেন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার কোনো উপায় নেই। তিনি একটিও কথা না বলে যেমন সাজে ছিলেন তেমনি কেবল তলোয়ারখানা কোমরে বেঁধে রাজপ্রাসাদ ছেড়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন। তখন মাথার উপরে দুপুরের রোদ ঝাঁ ঝাঁ করছে। মুকুল যখন শিকার খেলতে যাবার সময় তার দাদাকে খুঁজতে লাগলেন, তখন রানী বললেন, তোর দাদাকে বাঘে খেয়ে ফেলেছে, সে আর আসবে না। সারাদিন মুকুলের চোখ ছলছল করতে লাগলো। সে শূন্য রাজপুরীতে কোথাও তার দাদাকে খুঁজে পেল না। রাত্রে যখন সবাই শুয়েছে, তখন মুকুল তার দাইমার গলা জড়িয়ে বললে, যে বাঘ দাদাকে মেরেছে তাকে আমি বড় হয়ে নিশ্চয়ই মারব। তলোয়ারের এক কোপে তার মাথাটা কেটে এনে তোমায় দেব, কেমন? দাই বললেন, রানা সাহেব, আমি সেই বাঘটা ধরবার একটা দড়ির শক্ত ফাঁদ কালই বানিয়ে রাখছি। বাঘটাকে কিছুতেই পালাতে দেওয়া হবে না। মুকুল খানিক চুপ করে বললেন, দাইমা, বাঘটা দেখতে কেমন? আমি তো বাঘ দেখিনি, তাকে চিনতে পারবো তো? ঠিক চিনতে পারবে, নয়তো আমি চিনিয়ে দেব। তোমার ওই মারোয়ারি দাদামশাইয়ের মতো তার পেটটা মোটা, আর ঠিক এমনি খোঁচা খোঁচা দাঁড়ি গোঁফো আছে। তারপর দিন সকালে যখন দাই মুকুলকে সাজ পরিয়ে রাজসভায় তার বুড়ো দাদার কাছে দিতে গেল, তখন রণমল্ল পাকা গোঁফে চারা দিয়ে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে বললেন, দাই, বাঘ ধরবার ফাঁদ তৈরি করতে সময় লাগবে, সেজন্যে আজ থেকে তোমায় ছুটি দিলাম। আমার দেশের এক ভালো দাই সেই রানীর কাজ করবে, তুমি বসে বসে ফাঁদ বাঁধো গিয়ে জঙ্গলে। দাই জো হুকুম বলে বড় একটা সেলাম রণমল্লকে দিয়ে মুকুলকে বললে, রানা সাহেব, বাঘটাকে চিনে রেখো। ঠিক তোমার বুড়ো দাদার মতো গোঁফ দাড়ি, অমনি মোটা পেট আর বড় বড় দাঁত। সভা শুদ্ধ লোক মুখ টিপে হাসতে লাগলো। মুকুল দুই চোখে একটা ভয় নিয়ে রণমল্লের দিকে চেয়ে এক দৌড়ে দাইয়ের কোলে গিয়ে উঠল। দাই তার মুখে চুমু খেয়ে বলল, বেটা डरो मत, शेर को देख भागना कभी नहीं, मार तलवार की चोट, काट ले सिर। সভা শুদ্ধ লোকের মুখে হাসি চাপা থাকে না দেখে রণমল্ল কথাটা চাপা দেবার জন্য তাড়াতাড়ি একটা কাষ্ঠ হাসি হেসে দাইয়ের পিঠ চাপড়ে দিয়ে তার হাতে একজোড়া সোনার বালা দিয়ে বললেন, ভালো ভালো, আমি খুব খুশি হলাম। এমনি করে মুকুলকে সাহস দিয়ে এখন থেকে বাঘ শিকারে মজবুত করে তোলো। আজ থেকে তোমার তলও 12-10 তনখা বাড়িয়ে দেওয়া গেল। মুকুলজি বড় হওয়া পর্যন্ত তুমি তার তদারক করবে। সভা শুদ্ধ লোক বুঝল, রানামল্লকে যদি কেউ জব্দ করতে পারে তবে সে দায়ী, আর রাজবাড়িতে তার মতো মুকুলের বন্ধু আর কেউ নেই। মেবারের সমস্ত রাজপুত সর্দার যারা রানীর খাতিরে রণমল্লকে ভয় করে একটি কথাও কইতেন না, তারা আজ এই দায়ীকে মনে মনে তার সাহসের জন্য তারিফ না করে থাকতে পারলেন না। রণমল্ল সেদিন মাথা হেঁট করে রাজসভা থেকে বিদায় হলেন। চন্দ্রের ছোট ভাই রঘুবীর, কিন্তু মেবারের সবাই তাকে নাম দিয়েছিল রঘুদেব। রূপে গুণে তিনি ছিলেন বাস্তবিকই দেবতার মতো। নগরের বাইরে রাজ্যের গোলমাল থেকে অনেক দূরে
একখানি সুন্দর বাগান ঘেরা ছোটোখাটো পাথরের বাড়ি, তারই মধ্যে রঘুদেব একলা রাজার ছেলে তপস্বীর মতো দিন দুঃখী কাঙাল নিয়ে থাকতেন। তার মুখের কথা সে যেন ছোট বড় সবার মন গলিয়ে গানের মতো গিয়ে প্রাণে বাঁচত। রাজ্যে তার শত্রু ছিল না, এমনকি যে মহারানী চণ্ডকে বিষ দৃষ্টিতে দেখতেন তিনিও রঘুদেবকে গুরুর মতন ভক্তি, প্রাণে ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছিলেন। আর মুকুল, সে ছোড়দাদার মুখের গল্প, তার সেই বাগানের ফল পেরে বনভোজন, গাছের পাখিদের বাসার খুব কাছে গিয়ে তাদের ছোট ছোট ছানাগুলিকে খাইয়ে আসা, গাছের ছায়ায় বসে বাঁশের বাঁশিতে রাখাল ছেলেদের কাছ থেকে গান শেখা, এইসব আনন্দের কথা কখনো ভুলবে না। চণ্ড গিয়ে অবধি সে তার ছোড়দার কাছে যাবার জন্য রোজ কাঁদছে। রানীর ইচ্ছে তাকে কিছুদিনের জন্য সেখানে পাঠিয়ে দেন, কিন্তু রণমল্ল কেবলই বাধা দিচ্ছেন। রানী একবার রঘুদেবকে রাজবাড়িতেই না হয় আনবার কথা বললেন, কিন্তু তাতেও আপত্তি। শেষে একদিন রণমল্ল স্পষ্টই বলে দিলেন যে তার হুকুম ছাড়া রঘুদেবের সঙ্গে দেখা কিংবা তাকে এখানে আনানো হতে পারবে না। রানীর সেই দিন চোখ ফুটল। তিনি বুঝলেন রাজ্যের কাজে তার কোনো হাত নেই। এই পাথরের রাজবাড়ির চারখানা দেওয়ালের মধ্যে তিনি আর মুকুল দুজনকে বন্দির মতো থাকতে হবে। ইতিমধ্যে একদিন হঠাৎ খবর এলো রঘুদেব মুকুলকে দেখতে নগরে আসছিলেন, হঠাৎ মারা পড়েছেন। দেশের লোক হাহাকার করে বলছে রণমল্ল তাকে বিষ দিয়ে খুন করেছে। সমস্ত মেবার তার মূর্তি ঘরে রেখে পুজো করছে, আর মারোয়ারি শিয়াল রাজা আর তার দলবলকে খুনে বদমাশ চোর বলে অভিসম্পাত দিচ্ছে। বুড়ি দাই রানীকে এসে বললে, এখনো যদি ভালো চাও তো চণ্ডজিকে খবর পাঠাও, না হলে তোমার মুকুলের দশা কোন দিন রঘুদেবজির মতো হবে। কিন্তু খবর তাকে দেয় কে? যে চিঠি বইবে সে রণমল্লের লোক। আপনার লোক দিয়ে সে রাজ্যটা ভরিয়ে রেখেছে। তার চর রানীর অন্দরে ঘুরছে, তার অনুচর সর্দারদের বাসায় বাসায়, গ্রামে গ্রামে, প্রজাদের ঘরে ঘরে, পাঠশালায়, মন্দিরে, মঠে। কে কোথায় কি করছে, কি বলছে, সব খবর পাচ্ছে সেই পেট মোটা মারোয়ারি রাজা রণমল্ল, ডাকাতদের সর্দার, চোরের শিরোমণি। নগরের ফাটকে ফাটকে, কেল্লার বুরুজে বুরুজে তার চেলারা সব থানা বসিয়ে পাহারা দিচ্ছে দিন রাত। রাগে ভয় দুঃখে রানী অস্থির হয়ে পড়লেন। চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। চণ্ডকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে তিনি কি ভুলই করেছেন, আজ সেটা হাড়ে হাড়ে বুঝতে তার বাকি রইল না। রানী বুড়ি দাইয়ের দুই পা ঝরিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হায় আমার কি হবে? যে রানী একদিন তাকে দূর দূর করে তাড়িয়েছিলেন, আজ তাকে পা জড়িয়ে কাঁদতে দেখে বুড়ির চোখে জল এলো। সে রানীকে শান্ত করে বলল, আমি খবর পাঠাবার ব্যবস্থা করছি, কিন্তু রানীমা তুমি খুব সাবধানে কাজ করবে, যেন আমাদের মনের কথা কেউ না জানতে পারে। তোমার বাপ শুনতে পেলে বড় বিপদ হবে। তার মুঠোর ভিতরে এখন সমস্ত রাজ্য। সে যদি গলা টিপে তোমার মুকুলকে মেরে ফেলে তবে ভয় কেউ একটি কথাও বলবে না। রানীর সঙ্গে কথা ঠিক করে দাই যেখানে বুড়ো রণমল্লটা সন্ধেবেলা একটা ঘরে নিজের মতো মোটা একটা গেরদা ঠেস দিয়ে এক রাস মোহর গুনে গুনে চটের থলিতে ভরে ভরে রাখছেন, ঠিক বড়বাজারের মারোয়ারি এক একটা মহাজনের মতো, সেইখানে আস্তে আস্তে এসে উপস্থিত হলো। দাইকে হঠাৎ আসতে দেখে বুড়ো মোহরগুলো দুই থাবায় কোলের কাছে টেনে নিয়ে বললেন, তবে অসময়ে কি মনে করে? আগে একটু সামান্য কাজ ছিল, যদি এখন ব্যস্ত থাকেন তো পরে আসবো। রণমল্ল দাইকে ভয় করতেন, ঠিক দপ্তরখানার দপ্তরই যেমন তার মনিবকে ভয় করে। রাজ্যের সবাই রণমল্লের ভয় সারা, কিন্তু রণমল্ল কাঁপেন দাইয়ের ভয়। তাই তিনি তাড়াতাড়ি দাইকে বললেন, না না, আগে তোমার কাজটাই সেরে নি। দাই তখন বললে, আগে মুকুলজির একটু ফরমাস আছে, তার কবুতর পালবার শখ হয়েছে, তাই হুজুরের কাছে দরবার করতে এসেছি। মুকুলজি পায়রা ওড়াবেন? বলেই বুড়ো হো হো করে কানে ঘেঁষে বললেন, তা ভালো, এসব শখ ভালো, পায়রা ওড়ান, ছাগল পালুন, এতে আমার আপত্তি নেই। ঘোড়া চড়াওয়া, তলোয়ার খেলা, এগুলো ছাড়লেই বাঁচি। রাজার ছেলে, ওসব কেন?
খান দান ঘুরিয়ে ওড়ান, সুখে থাকুন। দাই বলে উঠল, আর রাজার ছেলের দাদামশায় বুড়ো মারোয়ারি সিংহাসনে বসে কেবল মোহরের তোড়া বাঁধুন। ঠিক বলেছ দাই, আমি তোমার ওপর খুশি আছি। মুকুলকে তুমি এরকম পায়রা আর ঘুড়ি দিয়ে ভুলিয়ে রাখো আর 2 বছর, তারপর দেখা যাবে সিংহাসন আমার কাছ থেকে কেমন করে এরা কেড়ে নেয়। এই নাও। বলেই একটা মোহর বুড়ো অনেক কষ্টে থলি থেকে যে বের করে দাইয়ের হাতে দিতে গেলেন। দাই হাত জোর করে বললে, আপনার মোহর আপনার কাছেই থাক, মুকুলজির কবুতর কেনবার পয়সার অভাব নেই। হ্যাঁ, তা কি আর আমি জানি নে, তার মায়ের হাতে অনেক টাকা আছে। তা যাও, তোমরা তবে কবুতর জোড়ার দাম দিও। প্রজাদের খাজনা অনেক বাকি পড়েছে, এখন আমার হাতে একটি পয়সাও নেই। বলেই বুড়ো আবার টাকা গুনতে লাগলেন। দাই একটা মস্ত সেলাম করে সেখান থেকে চলে গেল। কেল্লার ছাদের এক কোণে পাথরের একটা টানা বারান্দার কার্নিশ খানিক ছায়া ফেলেছে। তারই তলায় একটা বাঁশের খাঁচায় 2 পায়রা সকালবেলার দিকে চেয়ে গলা ফুলিয়ে চুপটি করে বসে আছে। এখনই মুকুল এসে খাঁচাটি খুলে আকাশের আলোর মাঝে তাদের ছেড়ে দেবে। এই আনন্দে তাদের সাদা রঙের ডানা দুখানি থেকে থেকে উলসে উঠছে। এমন সময় মহারানীর সঙ্গে দাই এসে পায়রা দুটির ডানার নিচে 2খানি ছোট চিঠি বেঁধে দিয়ে আস্তে আস্তে আবার খাঁচার দরজা বন্ধ করে চলে গেল। তখনও সূর্যের আলো পৃথিবীতে এসে পড়েনি। রাজকুমার মুকুল নরম বালিশের উপরে মাথাটি রেখে একটি হাত পূবের জানলার দিকে ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে, মুঠোয় এক টুকরো কাগজ ধরে। রানী এসে তার ঘুম ভাঙিয়ে কোলে করে দাইয়ের কাছে দিয়ে বললেন, তুই এখনো ঘুমোচ্ছিস? বেলা হয়েছে, কখন আর তোর দাদার কাছে পায়রার গলায় বেঁধে চিঠি পাঠাবি? মুকুল কোনো কথা না বলে দাইকে টানতে টানতে এক ছুটে ছাদে এসে উপস্থিত হলো। দাই হাঁপাতে হাঁপাতে বলল, কই মুকুলজি, তুমি যে বলেছিলে চিঠিটা লিখে রাখবে, তা কই? মুকুল হাতের মুঠো খুলে দেখালে সেই হিজিবিজি লেখা কাগজখানি। দাই কাগজটি এপিট ওপিট উল্টে পাল্টে বললে, বহুত আচ্ছা, চিঠি পড়তো শুনি, কুমার সাহেব কি লিখেছ? মুকুল জানতো কেমন করে চিঠি পড়তে হয়, তাই সে গম্ভীর হয়ে আরম্ভ করল, দাদা, আমি তোমার ছোট ভাই, তোমার জন্য কাঁদছি, একবার এসো, খুব খেলা হবে। কবুতর 2 চিঠি নিয়ে যাচ্ছে, জবাব দিও। এদের ছানা হলে তোমায় একটা দেব। আমি খুব ভালো আছি। ইতি মুকুল, তোমার ছোট ভাই। পুনশ্চ মা আর দাই তোমার জন্য খালি কাঁদে। বাহ, চিঠি যেমন হতে হয়, বলে দাই কাগজখানা নিয়ে বেশ করে মুড়ে বললে, তবে এখন কোন দাদাকে চিঠিখানা পাঠাতে চাও বলো? এইবার মুকুল মুশকিলে পড়ল। বড় দাদা আর ছোট দাদা, 2 দাদার মধ্যে বেছে নেওয়া তার পক্ষে শক্ত হলো। 2 জনকেই সে সমান ভালোবাসে, 2 জনকেই সে চিঠি লিখে পাঠাতে চায়। কিন্তু হায়, চিঠি তার একখানি বই নেই। ভাবনায় তার মুখ শুকিয়ে গেল। তখন রানী আস্তে আস্তে তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, এক কাজ কর, 8খানা চিঠি বড়দাদাকে আর 8খানা ছোটদাদাকে পাঠিয়ে দে। তাই হলো। প্রথমে টুকরো ছোটদাদার আর বাকিটুকু বড়দাদার জন্য ছিঁড়ে মুকুল দাইয়ের হাতে দিল। সাদা ডানা 2 পায়রা সেই 2 টুকরো কাগজ গলায় বেঁধে আকাশে উড়ল। ডানার তলায় লুকানো রইল তাদের মহা বিপদ থেকে উদ্ধার করার জন্য চণ্ডের কাছে রানী আর দাইয়ের 2খানা চিঠি। সোনা মাখানো মেঘের উপর দিয়ে উড়ে চলেছে 2টি পাখি, ছোট বড় দুজনের ডাক বয়ে। সূর্যের আভা আকাশ রাঙিয়ে তাদের 2 জোড়া ডানার পালকে এসে ঠেকেছে সাদা পালের হাওয়ার মতো। চিতরের কেল্লায় বন্দি অসহায় মুকুল আর তার মায়ের ডাক, সকালের সোনায় মাখা, দুপুরের রোদে পোড়া, সন্ধ্যার মেঘ আর আলোর চিত্র বিচিত্র দিনের মধ্যে দিয়ে রাত্রির নীল গোলা অন্ধকার আকাশ পার হয়ে যেদিন মান্ডুর কেল্লায় চণ্ডের কাছে এসে পৌঁছল, সেদিন চণ্ড সব দুঃখ সব অপমান ভুলে অনেক দিনের কোণে রাখা তলোয়ার আরেকবার কোমরে বেঁধে উঠে দাঁড়ালেন। আজ 3 দিন ধরে একটা প্রকাণ্ড ঝড় রাজস্থানের উপর দিয়ে বয়ে চলেছে। তারই মধ্যে থেকে একবার সকাল সন্ধ্যায় সূর্যদেব দেখা দিচ্ছেন রক্তমূর্তি। চণ্ড যখন চিতর ছেড়ে চলে আসেন, তখন 300 ভিল
তাঁর সঙ্গে তীর ধনুক নিয়ে বেরিয়ে এসেছিল। আজ তারা চণ্ডের হুকুম নিয়ে চিতরে আবার ফিরছে, ঝড় জল বিদ্যুতের মধ্যে দিয়ে। চিতর থেকে খানিকটা দূরে গোসুন্দনগর, পাহাড়ের উপর একটা মজবুত কেল্লা, আর তাকে ঘিরে ছোট ছোট বাড়ি। পাহাড়ের নিচে অনেকখানি ঘন বন, তার মধ্যে দিয়ে ছোট ছোট নদী বয়ে চলেছে। এই বনে চণ্ড তার দলবল নিয়ে লুকিয়ে রইলেন। কথা ঠিক হলো যে মহারানী সুন্দেশ্বরীর পুজো দেবার ছল করে মুকুলজিকে নিয়ে এখানে এসে দেওয়ালির দিন চণ্ডের সঙ্গে মিলবেন। এদিকে চণ্ডের অনুচর যত ভিল মেবাড়ের গ্রামে গ্রামে ঘুরে রটিয়ে দিয়েছে, রণমল্ল মুকুলজিকে মেরে ফেলেছে। লোকে সব গ্রামে গ্রামে মাঠে ঘাটে এই সব গুজব শুনে একেবারে ক্ষেপে উঠে লাঠি তলোয়ার তীর ধনুক নিয়ে চিতরের দিকে দল বেঁধে চলেছে। যদি এ কথা সত্যি হয় তবে পেট মোটা মারওয়াড়ের রাজা রণমল্লকে আর তারা আস্ত রাখবে না। রণমল্ল এই খবর পেয়ে ভয় কাঁপছেন, কি উপায় করবেন ভেবে পাচ্ছেন না। সেই সময় একদিন দাই এসে তাকে বললে, হুজুরের মেজাজ ভালো বোধ হচ্ছে না, একটা খবর শুনে আমারও ভয় গা কাঁপছে। শুনেছেন দেশের লোক তাদের রানা মুকুলকে দেখবার জন্য লাঠি সোটা নিয়ে এই দিকে আসছে। রণমল্ল খবরটা খুব ভালো করে শুনেছিলেন, তবু দাইকে ধমকে বললেন, যাও যাও, মারওয়ারের রাজা আর মেবারের এখনকার সর্বেসর্বা 2-10 গাছা লাঠির ভয় কাঁপে না, আর কিছু খবর থাকে তো বলো। দাই তখন চুপি চুপি বললে, এবারে যে দল আসছে বড় শক্ত দল, মেবারের রাজপুতকে আপনি চেনেন না, এই বেলা যা হয় উপায় করুন। রণমল্ল মনে ভয় কিন্তু মুখে সাহস দেখিয়ে বলে উঠলেন, কি উপায় করতে হবে শুনি। দাই বললে, মুকুলজিকে একবার গ্রামে গ্রামে শিকার খেলার জন্য পাঠিয়ে দিন, লোকে দেখুক তাদের রানা বেশ সুখে বেঁচে আছে আর খেলে বেড়াচ্ছে, তাহলেই তারা ঠান্ডা হবে আর আপনাকে বিরক্ত করতে আসবে না। রণমল্ল খানিক গম্ভীর হয়ে থেকে বললেন, মন্দ পরামর্শ নয়, কিন্তু হাতিয়ার বেঁধে গ্রামে গ্রামে শিকার খেলে বেড়ানো তো হতে পারে না। শিকার থেকে লড়াই মারতে কতক্ষণ, অন্য কিছু উপায় থাকে তো বলো। তবে রানীমার মুকুলজিকে পালকি চড়িয়ে গ্রামে গ্রামে দেবতাদের পুজো দেবার জন্য পাঠিয়ে দিন, কাজ একই হবে। এই পরামর্শটা রণমল্লের মনোমত হলো। দাই রানীকে আর মুকুলজিকে পালকিতে চড়িয়ে চিতরের কেল্লা পার করে দিয়ে এলো। যাবার সময় মুকুল বললে, দাইমা তুমি যাবে না? না জি, বাঘ ধরবার সেই ফাঁদটা শক্ত করে শেষ করে তবে আমি তোমার কাছে যাব। বলেই দাই চিতরের কেল্লায় ফিরে এলো। গোসুন্দনগরে দেওয়ালির আজ ভারী ধুম। মহারানী রানাজিকে নিয়ে কেল্লায় এসেছেন। খুব ঘটা করে আজ সুন্দেশ্বরীর পুজো দেওয়া হবে। ঘরে ঘরে আজ প্রজারা পিদিম জ্বালিয়েছে। রাস্তায় রাস্তায় দোকানিরা ঝাড় লণ্ঠন ছবি আয়না দিয়ে দোকান সাজিয়ে বসে লোকের গায়ে কোমল গোলাপ জলের পিচকিরি দিচ্ছে। শহরের ছেলেগুলো রাস্তার মাঝে তুবড়ি পুড়িয়ে ছুঁচোবাজি ছেড়ে মুকুলজির সঙ্গে যেসব ঘোড়সওয়ার এসেছে তাদের ঘোড়াগুলিকে খেপিয়ে দিয়ে তামাশা দেখছে। ছেলে বুড়ো সবাই মিলে হাউই উড়িয়ে চরকি ঘুরিয়ে ফুলঝুরি রকমশাল বোমা দোদমা ভুঁই পটকা চিনে পটকা খুব খানিকটা ধোঁয়া আর খুব খানিকটা আমোদ করে নিচ্ছে। মুকুলের আর আনন্দের শেষ নেই। এক সোনার সাজ পরা কালো ঘোড়ায় চড়ে তিনি শহরময় ঘুরে ঘুরে দেওয়ালির আলো দেখে বেড়াচ্ছেন। আর রানীমা কেল্লার ছাদে একলা, তিনি চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে আছেন। যত রাত বাড়ছে ততই তার মনে হচ্ছে চণ্ড বুঝি এলেন না। আজ এই গোসুন্দনগরে দেওয়ালির রাতে তার দলবল নিয়ে আসবার কথা, কিন্তু কই, দেখতে দেখতে শহরের আলো নিবে এলো। মুকুল তার ঘোড়া ফিরিয়ে কেল্লায় এলেন, কিন্তু চণ্ডের আসবার কোনো লক্ষণ নেই। এই রাতের মধ্যে তাদের চিতরে ফিরতে হবে, আর তো সময় নেই। রানী অন্ধকার আকাশের দিকে চেয়ে কাঁদতে লাগলেন। 2 চোখের জল তার বুকের কাপড় ভিজিয়ে দিতে লাগলো। এদিকে সুন্দেশ্বরীর মন্দির থেকে ঢং ঢং করে রাত 10টার ঘন্টা পড়ছে। লোকজন প্রস্তুত হয়ে চিতর যাবার জন্যে পালকি নিয়ে উপস্থিত হয়েছে। মুকুল রানীকে ডাকছেন যাবার জন্যে, কিন্তু রানীর পা আর উঠছে না। তার বুকের ভিতরে যেন হাতুড়ির ঘা দিয়ে অন্ধকারে ঘন্টা বাজছে। 1, 2, 3, 4।
রাত 10টার ঘন্টা বেজে থেমেছে। অন্ধকার আকাশ বাতাস তারই শব্দের নেশায় এখন রি রি করে কাঁপছে। ঠিক সেই সময় পাহাড়ের নিচে বনের মাঝ দিয়ে 10টা হাউই আগুনের সাপের মতো ফোঁস করে ফনা তুলে আকাশে উঠে দপ করে আলোর ফুল হয়ে আকাশময় ছিটিয়ে পড়ল। আলোয় চারিদিক দিন হয়ে গেছে। শহরের লোক আশ্চর্য বাজি দেখতে হই হই করে রাস্তায়, ছাদে যে যেখানে পেরেছে বেরিয়ে এসেছে। রানী মুকুলের হাত ধরে বললেন, সময় হয়েছে, আর দেরি নয়, চলো। মুকুলের ইচ্ছা আরও খানিকক্ষণ ছাদে দাঁড়িয়ে বাজি দেখেন, কিন্তু রানী তাকে জোর করে পালকিতে ওঠালেন। আকাশের হাউই তাদের মাথার উপরে লাল আলোর পুষ্প বৃষ্টি করে অন্ধকারে মিলিয়ে গেল। মুকুল পালকি থেকে আবার কখন হাউই ওঠে দেখবার জন্য মুখ বাড়িয়ে বসে রইলেন, কিন্তু আকাশ যে অন্ধকার, সেই অন্ধকারই রইল। মুকুল রাত্রির মধ্যে অনেকক্ষণ চেয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়েছেন। রানীর পালকি নির্জন মাঠের পথে আস্তে আস্তে চলছে। মাটির উপরে 8টা পালকি বেয়ারার খসখস পায়ের শব্দ ছাড়া আর কোনো দিক থেকে কোনো শব্দ রানীর কানে আসছে না। রানী অন্ধকারের মধ্যে মুখ বাড়িয়ে চেয়ে রয়েছেন। একবার মনে হলো যেন একদল লোক খুব দূরে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল। একবার দেখলেন রাস্তার ধারে একজনকে বল্লম হাতে চুপ করে দাঁড়িয়ে। পালকি কাছে আসতেই অন্ধকারে মিলিয়ে গেল। গোসুন্দনাগারে সেই 10টার তারাবাজি দেখে রানী চণ্ড এসে পৌঁছেছেন বুঝেছিলেন। তারপর থেকে কিন্তু চণ্ডকে স্পষ্ট করে দেখা এখনো তার ঘটেনি। চণ্ড যে তার কাছাকাছি আছেন সেটা কেবল এই ছায়া ছায়া রকম দেখছিলেন। রাত গভীর, পালকি চিতোরের কাছাকাছি এসে পড়েছে। দূর থেকে কেল্লার দেয়াল, আকাশের গায়ে কালো স্পষ্ট দেখা যাচ্ছে। পাহাড় বেয়ে রানীর পালকি কেল্লার ফটকের দিকে উঠে চলল, কিন্তু তখনও চণ্ডের কোনো দেখা নেই। ঘোড়ার পায়ের শব্দ কি তলোয়ারের ঝনঝন কিছুই শোনা যাচ্ছে না। রানীর বুক কাঁপছে। তার চোখের সামনে কেল্লার ফটকের বড় দরজা আস্তে আস্তে খুলে গেল, যেন একটা রাক্ষস অন্ধকারে মুখটা হাঁ করল। আস্তে আস্তে রানীর পালকি কেল্লার মধ্যে ঢুকল। রানী একবার পালকি থেকে মুখ ঝুঁকিয়ে পিছনের দিকে দেখলেন। ফটকের সামনে একদল ঘোড়সওয়ার খোলা তলোয়ার মাথায় ঠেকিয়ে তার সঙ্গে কেল্লায় প্রবেশ করল। তাদের সর্দার প্রকাণ্ড এক কালো ঘোড়ায়। মাথা থেকে পা পর্যন্ত তার কালো সাজ। নিমেষের মধ্যে এই ছবিটা রানী দেখতে পেলেন। চণ্ডকে চিনতে তাঁর আর বাকি রইল না। তারপর জয় মুকুলজি কি জয়, জয় চণ্ডজি কি জয় শব্দে আকাশ কাঁপিয়ে উঠল। অমনি চিতোরের ছোট বড় ছেলে বুড়ো তলোয়ার খুলে রাজপথে রানীর পালকির চারদিক ঘিরে নিয়ে রাজবাড়ির দিকে চলল। যত মারোয়ারি যারা এতদিন বুক ফুলিয়ে রাজাগিরি ফলাচ্ছিল, সব আজ চণ্ডের নাম শুনেই ইঁদুরের মতো গর্তে গিয়ে লুকোলো। কারো এমন সাহস হলো না যে রণমল্লকে গিয়ে খবরটা দেয়। আর খবর দিয়ে বা কি হবে? দেওয়ালির রাতে খুব করে সিদ্ধি খেয়ে রণমল্ল খাটিয়ায় পড়ে নাক ডাকাচ্ছে। দাই একগাছি মোটা দড়ি দিয়ে খাটিয়ার সঙ্গে তাকে আচ্ছা করে বেঁধে ছাদের উপর থেকে তামাশা দেখতে গেল। রণমল্লের ভোজপুরি আর মারোয়ারি দারোয়ানগুলো ঢাল তলোয়ার বেঁধে তালপাতার সেপাইয়ের মতো কেবল হাত পা ছুটতে লাগলো। লড়াই করবার সাধ্য হলো না। চণ্ড জোর করে তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গোলেমালে রণমল্ল জেগে উঠে দেখেন তার চারিদিকে খোলা তলোয়ার, নিজের হাত পা বাঁধা। তার সাহসও ছিল, জোরও ছিল। হাজার হোক তিনি মারোয়ারের রাজা, আর তলোয়ার দেখে তার সিদ্ধির ঘোড়ও কেটে গেছে। তিনি পিঠে বাঁধা খাটিয়াখানা শুদ্ধ দাঁড়িয়ে উঠে চণ্ডকে বললেন, আমার বাঁধন খুলে দাও, তারপর দেখা যাবে কে জেতে কে হারে। তুমি বীর রাজার ছেলে, আমিও একটা দেশের রাজা। আমাকে জানোয়ারের মতো বেঁধে মারা তোমার উচিত হয় না। চণ্ড রণমল্লের বাঁধন খোলবার জন্য ঘরে ঢুকবেন, এমন সময় দাই ছুটে এসে বললেন, সাবধান, ওকে একা পুড়ে মরতে দাও, সরে যাও, নইলে সবাই মরবে। দুম করে ঘরে একটা ভয়ঙ্কর আওয়াজ হয়ে ঘরের কোণে এক রাশ বারুদ জ্বলে উঠল। তারপর দাউ দাউ করে ঘরখানায় আগুন লেগে গেল। ছুঁচোবাজি দিয়ে ঘরখানা দাই যে কখন ভর্তি করে রেখেছিল কে জানে। ছুঁচোর মতো রণমল্ল পুড়ে মরলেন। খুলে দে খুলে দে বলে চিৎকার করতে করতে যাকে রাজবাড়ির দাসী বলে তিনি ঠাউরেছিলেন,
তারই হাতের বাঁধা দড়ির বাঁধ শেষ পর্যন্ত আগুনের নাক পাশের মতো তাকে জড়িয়ে রইল। কোথায় মেবার মারোয়ার দুটো দেশ রণমল্ল দখল করে বসবেন না, এখন আর মারোয়ারের সিংহাসনটা পর্যন্ত মেবারের রানার হাতে এলো। তার ছেলে যোধারাও বাপের সিংহাসন হারিয়ে এখন সামান্য গুটিকতক সেপাই নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে চলল অনেক দূরে লুনি নদীর ওপারে। মহাবীর হাড়োয়া, শঙ্কল রাজর্ষি লুনি নদীর ওপারের সমস্ত পাহাড়, নদী, বন তার রাজত্ব। তার নামে সবাই মাথা নোয়ায়। বিপদে যে পড়েছে তাকে উদ্ধার করা, দুঃখের দুঃখ মোচন, অনাথকে আশ্রয় দেওয়াই তার কাজ। তার যত অনুচর সবাই সন্ন্যাসী, বীর, গাঁজাখোর নয়, কাজের মানুষ। কেউ কারুর উপর অন্যায় অত্যাচার করলে তাদের হাত থেকে নিস্তার নেই। বনের ভিতর পাহাড়ের গুহায় তাদের সব কেল্লা, সেখানে জ্বালা জ্বালা টাকা পোঁতা আছে। লোকে চাইলে সেই টাকা দিয়ে তারা তাদের দুঃখ ঘোচায়। মাটির নিচে বড় বড় ঘর, সেখানে তাদের অস্ত্রশস্ত্র লুকানো থাকে। কেউ বিপদে পড়ে তাদের কাছে এলে সেই অস্ত্র দিয়ে তারা সাহায্য করে। এমনি দলের রাজা তিনি হাড়োয়া শঙ্কল। লুনি নদী সাঁতার দিয়ে পার হয়ে যোধারাও রাত দুপুরে এসে তাঁরই আশ্রয় চাইলেন। যোধারাও জানতেন চণ্ডও ইচ্ছে করলে এখানে এসে গোলমাল করতে পারবেন না। হাড়োয়া শঙ্কল আদর করে যোধারাওকে বসালেন। তার ছোট ঘর, রাজকুমারের সঙ্গে অনেক সেপাই, কাজেই সবাইকে গাছতলায় বসতে হলো। সন্ন্যাসী রাজা একটু ভাবিত হলেন, এত রাত্রে এত লোকের খাবার কেমন করে জোগাবেন। লোকেরাও অনেক পথ চলে এসে খিদে কাতর হয়ে পড়েছে। রাজর্ষি তার দলবলকে ডেকে সকলের আহারের সুবন্দোবস্ত করে দিতে বললেন। কিন্তু ঘরে তার একটু খুদও নেই। সেদিনের যা কিছু চাল ডাল সব তিনি অতিথিদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। বিপদে পড়ে চেলারা সব মুখ চাওয়াচাওয়ি করছে দেখে রাজর্ষি বললেন, অতিথিকে তো খেতে দিতে হবে, এসো দেখি ঘরে কি আছে। ঘরের এক কোণে সন্ন্যাসীদের কাপড় রাঙাবার জন্য এক রাশ মুজলতা বোঝা বাঁধা ছিল। রাজর্ষি সেইগুলো দেখিয়ে বললেন, যাও এইগুলো রেঁধে আনো। রাঁধুনি এক সন্ন্যাসী, সে হেসে বললে, প্রভু এইবার অতিথি সেবার ঠিক বন্দোবস্ত করেছেন। যে মুখে ঠাকুরের ভোগ খাবে সেই মুখে কাল সকালে দেশে ফিরে কাউকে এবার আর ঠাকুরের অতিথি সেবার নিন্দে করতে হবে না, এইবার ঠিক হয়েছে। রাজর্ষি হেসে বললেন, আজ আমি নিজে রাতে রাঁধব, তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া যাবে, নিমন্ত্রণ করছি, সব চেলাদের ডাক দাও। গাছের তলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু হলো। রান্নার গন্ধে বোন আমোদ করলে, কিন্তু তরকারি দেখে চেলাদের আজ আর মোটেই খিদে নেই। যদিও সকালে এক মুঠো ছোলা ছাড়া এ পর্যন্ত কারো পেটে কিছু পড়েনি, কিন্তু প্রভুর নিমন্ত্রণ কারো অগ্রাহ্য করবার জো নেই। রান্না শেষ হলে সবাই অতিথিদের জন্য পাতা পেরে অপেক্ষা করতে লাগলো। আগে যোধারাও আর তার লোকজনদের মোটা মোটা আটার রুটি আর মুজলতার সেই তরকারি খাইয়ে রাজর্ষি সব চেলাদের নিয়ে খেতে বসলেন। কেবল সেই রাঁধুনি চেলাকে অনেক ডাকাডাকি করেও কেউ আনতে পারলে না। সে কম্বল মুড়ি দিয়ে জঙ্গলের কোনখানে যে লুকিয়ে রইল, তারা সারা শব্দ পাওয়া গেল না। খাওয়া শেষ হলে সবাই রাজর্ষির রাঁধা তরকারির সুখ্যাতি করতে করতে যে যার জায়গায় শুতে গেল। মুচ শাকের এমন যে রান্না হয় তারা কেউ জানতো না। এবার থেকে রোজ এই তরকারি দিয়ে তারা রুটি খাবে, এইসব বলা বলি করছে। এমন সময় সেই রাঁধুনি এসে উপস্থিত। সবার মুখে তরকারির তারিফ শুনে তার আর আফসোসের সীমা রইল না। সে ভেবেছিল ওই রং করবার পাতাগুলো খেয়ে সবাই মাথা ঘুরে মরবে, কিন্তু দেখলে সবাই দিব্যি পেট ভরিয়ে আরামে কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে লেগেছে। কেবল শীতের রাতে খিদের জ্বালায় সেই মরছে কেঁপে। শীতের রাত সহজে কাটতে চায় না। রাঁধুনি ঠাকুরটিকে অনেক যন্ত্রণা দিয়ে তবে সেই রাত পোহালো। সকালে উঠে সে একখানা কুড়ুল নিয়ে রান্নার কাঠ কাটতে চলেছে। এমন সময় একজন বুড়ো মারোয়ারি সেপাইয়ের সঙ্গে দেখা। পাহাড়ের ঝর্ণার ধারে সে হাত মুখ ধুচ্ছে। তার দাড়ি গোপ সব লাল রঙের ছোপ ধরা। কাল সন্ধ্যায় যার দাড়ি ছিল সাদা, আজ লাল হয়ে গেছে। এই ব্যাপার দেখে রাঁধুনি ঠাকুরটি আর হাসি রাখতে পারলে না। হো হো করে হাসতে হাসতে সঙ্গীদের কাছে এই মজার খবরটি দিতে এসে দেখে
যত পাকা দাড়িগোঁফওয়ালা ছিল তারা নিজের নিজের দাড়িতে হাত বোলাচ্ছে, আর এ ওর মুখের দিকে চেয়ে দেখছে। সবার দাড়িগোঁফে লাল রঙের ছোপ। ইতিমধ্যে রাজর্ষি বেরিয়ে এলেন। তার কিন্তু সাদা ধাড়ি ধপধপ করছে। মুচপাতার যে রং লেগেছে এটা কারুর মনে এলো না। দাড়িতে রক্ত কোথা থেকে লাগলো এই ভেবে সবার যখন ভয় মুখ শুকিয়ে এসেছে, তখন রাজর্ষি সবাইকে অভয় দিলেন। নির্ভয় থাকো, তোমাদের সুখের সূর্য উদয় হতে আর দেরি নেই। এখনই তার রাঙা আলো তোমাদের মুখে এসে পড়েছে। এখন কিছুদিন এখানে বিশ্রাম করো, তোমাদের রাজত্ব ফিরে পাবার বন্দোবস্ত করা যাবে। সেই দিন কাঠ কেটে রাঁধুনি ঠাকুর রাজর্ষিকে আরেক বোঝা মুচ পাতা এনে দিয়ে বললে, ঠাকুর, আমাকে আজ একটু সেই তরকারি রেঁধে দিতে হবে। রাজর্ষি হেসে বললেন, তোমার কালো দাড়িতে লালের রঙের ছোপ তো খুলবে না, আগে দাড়ি পাকুক, তবে একদিন মুচ শাকের চচ্চড়ির ছোপ ধরিয়ে দেওয়া যাবে। আজ ভালো করে অন্য তরকারি দিয়ে অতিথি খাওয়াবার বন্দোবস্ত করো। রাঁধুনি ঠাকুরটি খেতে যেমন মজবুত, রাঁধতেও তেমনি। আর রাজ্যে রাজগুবি গল্প তার কাছে। যোধারাও আর তার সঙ্গীদের বেশ আমোদ আহ্লাদে দিন কাটতে লাগলো। বনে আছেন মনেই হতো না। এদিকে হাড়োয়া শঙ্কলের হুকুম চণ্ডের কাছে পৌঁছল। যোধারাওকে যেন মারোয়ারের সিংহাসন ফিরিয়ে দিয়ে ঝগড়াঝাঁটি সব মিটিয়ে নেওয়া হয়। এর উপর কোনো কথা নেই। চণ্ডের দুই ছেলে মুঞ্জজি আর কণ্ঠজি মারোয়ার শাসন করছিলেন। তাদের উপর হুকুম হলো যে হাড়োয়া শঙ্কল কিংবা তার কোনো লোক যোধারাওকে সঙ্গে নিয়ে আসা মাত্র মারোয়ারের সিংহাসন যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। হাড়োয়া শঙ্কল দূতের মুখে এই খবর পেয়ে নিজেই যোধারাওকে সঙ্গে নিয়ে মেবাড়ে চললেন। সেখান থেকে চণ্ডকে নিয়ে মারোয়ার যাবার কথা। ঠিক সময়ে সবাই মেবাড়ে পৌঁছে চণ্ডকে সঙ্গে নিয়ে যোধারাওয়ের রাজত্বে মুন্দেরের কেল্লার দিকে চললেন। যোধারাও তখনও ছেলে মানুষ। এক রাত্রে সবাই মাঠের মধ্যে তাঁবু গেড়ে আছেন। এমন সময় একটা বুড়ো মারোয়ারি যোধারাওয়ের কানে কানে বললে, দেশে তো এসে পড়েছি, এখন আর চুপ করে থাকা কেন? চলুন আজ রাত্রেই গিয়ে কেল্লাটা দখল করে বসি। নিজের সিংহাসন পরের থেকে চেয়ে না নিয়ে জোরসে কেড়ে নেওয়াটাই ভালো, কি বলেন? যোধারাও এ কথায় সায় দিলেন। আস্তে আস্তে মারোয়ারি সৈন্য সব মুন্দারের দিকে বেরিয়ে গেল। চণ্ড আর হাড়োয়া শঙ্কল এ খবর কিছুই জানেন না। সকালবেলা শিবির থেকে বেরিয়েছেন, এমন সময় দেখলেন দূর থেকে এক ঘোড়সওয়ার ছুটে আসছে। তার মাথার পাগড়ি খোলা, বুকের কাপড়ে রক্তের দাগ। সওয়ার যখন ছুটে এসে চণ্ডের কাছে দাঁড়ালো, তখন চণ্ড তাকে নিজের ছেলে কণ্ঠজি বলে চিনতে পারলেন। হাড়োয়া শঙ্কল তাকে ঘোড়া থেকে নামিয়ে ঘাসের উপর শুইয়ে দিলেন। অমনি কণ্ঠজির প্রাণ বেরিয়ে গেল। কে তাকে এমন করে মারল এই দেখবার জন্য তারা এদিক ওদিক দেখছেন। এমন সময় যোধারাও ঘোড়া ছুটিয়ে এসে বললেন, প্রভু, আমার অপরাধ যদি হয়ে থাকে তো ক্ষমা করবেন। বাপের সিংহাসন আমি কারো কাছে ভিক্ষা বলে চেয়ে নিতে পারলুম না। নিজের জোরে ফৌজ পাঠিয়ে দখল করেছি। লড়াই শেষ হয়ে গেছে। চণ্ডজির হাতে আমার বাপ পশুর মতো মারা পড়েছে। তারই ধার তার দুই ছেলেকে যুদ্ধে বীরের মতো মেরে শোধ দিলেন। এতে যদি আমার দোষ হয়ে থাকে তো শাস্তি দিন। চণ্ডের মুখে কোনো কথা সরল না। হাড়োয়া শঙ্কল খানিক ঘাড় হেঁট করে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, যোধারাও ভুল করেছ। চণ্ডের কোনো দোষ ছিল না। তুমি বালক বলে এবার তোমায় শাস্তি দিলেম না, কিন্তু প্রতিজ্ঞা করো আর কখনো মেবাড়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে না। আর এই মাটিতে যেখানে এই বীর কণ্ঠজি পড়ে রয়েছেন, এই পর্যন্ত মেবাড়ের রাজ্যের সীমা ঠিক হলো। এরপর থেকে তোমার রাজত্ব। চণ্ড চোখের জলের মধ্যে দিয়ে দেখলেন যেখানে তার কণ্ঠজির প্রাণ শূন্য দেহ পড়ে রয়েছে, সেখানে সকালের আলোতে সমস্ত মাঠ জুড়ে সোনার ফুলের মতো আঁওলার কচি ফুল ফুটে উঠেছে। তিনি হাড়োয়া শঙ্কলের দিকে চেয়ে বললেন, এই আঁওলার ফুলই যেন শান্তির ফুল হয়। যত দূর এই ফুল ফুটবে তত দূর যেন মেবাড়ের রাজ্য। এইটাই সবাই বলে। আমার কাজ শেষ হয়েছে। প্রভু, আমাকে এখন আপনার সঙ্গী করে লুনি নদীর পাড়ে তপবনে আশ্রয় দিন। রাজর্ষি বললেন, তথাস্তু। আজ এই পর্যন্ত। কেমন লাগছে আপনাদের রাজকাহিনীর এই গল্প?
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর অন্য পর্বের গল্পগুলি শুনতে হলে গল্পের রং মশালকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভালো থাকবেন।